এই ভারতের মাটিতে অনেক বীর সেনানীর জন্ম হয়েছে। শিল্পী লতা মঙ্গেশকর তাদের উদ্দেশ্যে গেয়েছেন, জব তক থি সাঁস লড়ে वो फिर अपनी लाश बिछा दी। কিন্তু ভাবুন তো, একজন সেনানী রয়েছেন এই ভারত মাতার সন্তান, যার নিঃশ্বাস থেমে যাওয়ার পরেও তিনি কিন্তু থেমে যাননি। তার দেশপ্রেম এতটাই যে তিনি মৃত্যুর পরও দেশের সীমাকে রক্ষা করে চলেছেন। অতন্ত্র প্রহরীর মতো শহীদ হয়ে যাওয়ার পরও নিজের ডিউটি করে চলেছেন এই ভারতীয় সৈনিক। অবাক হচ্ছেন তো? বৈশাখের গরমে কোন আষাঢ়ে গল্প ফেঁদে বসলাম, কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো গল্প নয়। ভারতীয় সেনা আজও সেই সৈনিকের উপস্থিতি অনুভব করেন। ভারত চীন সীমার সেই দুর্গম স্থানে, যেখানে নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা আর রাতগুলো মৃত্যুর মতো দীর্ঘ, সেখানে আজও সেই শহীদ আমাদের দেশের সীমাকে আগলে রয়েছেন। সিকিমের নাথুলাতে কর্মরত সৈনিকরা বলেন যে যখনই কোনো সৈনিক একটু কাজে অমনোযোগী হয়েছেন বা ডিউটির সময়তে ঘুমে চোখ দুটো একটু লেগে গেছে, তখনই এক থাপ্পড় এসে পড়ে কোথা থেকে। আবার যখন কোনো দুর্গম পথে সেই সৈনিকরা এগিয়ে চলেন, পা পিছলে পড়েন, তখন সেই শহীদ সৈনিকই এসে তাদেরকে রক্ষা করেন। আরও শুনবেন, শুধু ভারতীয় সৈনিকরা নন, চীনের সৈনিকরাও এনার উপস্থিতির কথা লিখিতভাবে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষকে। এই ইতিহাস ভারতের সেই কিংবদন্তি শহীদের, যার নাম হলো বাবা হরভজন সিং। এনার ব্যাপারে বহু বড় বড় নিউজ পেপারে লেখা হয়েছে। আজ বলবো সেই ইতিহাস। নমস্কার, আপনাদের স্বাগত দত্ত টক্সে। আমি প্রবাল দত্ত আছি আপনাদের সাথে। ভিডিওটা পুরোটা দেখতে ভুলবেন না। বাবা হরভজন সিং মৃত্যুর পরও দেশপ্রেম যাকে ছেড়ে যায়নি, মৃত্যুর পরও ডিউটি করে চলেছেন। এই জন্য তাকে মৃত্যুর পরও মাইনে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে প্রতি বছর অন্য সৈন্যদের মতো 2 মাস ছুটিও দেওয়া হয়। মৃত্যুর পর তাকে প্রমোশন দিয়ে ক্যাপ্টেন পর্যন্ত বানানো হয়েছিল। নাথুলা সীমান্তে তিনি যেন কর্মরত সৈনিকদের অভিভাবকের মতো, একটু ফাঁকি দিলেই শাস্তি, আবার বিপদে পড়লে তিনিই এসে প্রাণ বাঁচান। আর্মির নিয়ম অনুযায়ী 41 বছরের কর্মজীবন শেষে তাকে জীবিত সৈন্যদের মতোই রিটায়ারমেন্টও দেওয়া হয়। কেই বাবা হরভজন সিং? জন্ম 30শে আগস্ট 1946 পাঞ্জাবের ঝিলাম নদীর পাশে সাধরানা গ্রামে, এক সাধারণ কৃষক পরিবারে। 1947-এ ভারত ভাগ হতে এই সাধরানা পাকিস্তানে চলে যায়। তখন হরভজন সিংহের পরিবার এই ভারতের কাপুরথালাতে চলে আসেন। একদম গ্রামের সাধারণ পরিবারে তিনি বেড়ে ওঠেন। সততার পথই একমাত্র পথ, আর কর্মই ধর্ম, এই ছিল তাদের পারিবারিক শিক্ষা। শুধু তাদের পরিবারই নন, ডিসিপ্লিন আর দেশভক্তি ছিল এই গ্রামের প্রতিটা পরিবারের রক্তে। গ্রামের স্কুলে প্রাইমারি কমপ্লিট করার পর দয়ানন্দ অ্যাংলো ভেদিক স্কুল বা ডিএভি স্কুল থেকে 1965-তে মেট্রিক পাশ করেন। সাধারণ পরিবারে জন্ম, কিন্তু মনে ছিল অসম্ভব দেশভক্তি। তাই ম্যাট্রিক পাশের পরেই তিনি ভারতীয় সৈন্যবাহিনীতে যোগদান করেন। বয়স তখন মাত্র 19। নিজের দক্ষতায় প্রথম প্রচেষ্টাতেই সৈন্যবাহিনীতে ভর্তি হয়ে যান। 30শে জুন 1965 সৈন্যবাহিনীতে নিয়োজিত হন 14th রাজপুত রেজিমেন্টে। এর কিছুদিন বাদেই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, আগস্ট 1965-তে। যদিও বয়স অল্প, সবে সৈন্যবাহিনীতে যোগ দিয়েছেন, অভিজ্ঞতাও কম, তবুও তার পরাক্রমের সামনে শত্রু একদম নাজেহাল হয়ে পড়ত। পরের মাসে যুদ্ধ শেষ হলে তাকে 23rd পাঞ্জাব রেজিমেন্টে নিয়োগ করা হয়, আর সিকিমে ভারতের চীন সীমান্তে পোস্টিং দেওয়া হয়েছিল। নাথুলা পাসের কাছে তখন এই রেজিমেন্টটা সীমান্ত সুরক্ষার দায়িত্বে ছিল। 14,000 ফুট উচ্চতায় অবস্থিত নাথুলা পাস যে শুধু মারাত্মক দুর্গম জায়গা তাই নয়, তিব্বত সীমান্তে হওয়ার জন্য বেশ সেন্সিটিভ আর স্ট্র্যাটেজিক্যালি খুব ভাইটাল পয়েন্টও। 1962-তে চীন ভারত যুদ্ধের পর চীন সীমান্তের কাছে সিচুয়েশন সবসময়ই একটুখানি টেন্সড থাকতো। সবসময় হানাদার চীনা সৈন্যদের অনুপ্রবেশ বা আক্রমণের সম্ভাবনা, তাই একদম সবসময় অ্যালার্ট থাকতে হতো। নাথুলার বরফ ঘেরা পাহাড়ের ঠান্ডা আর অক্সিজেনের অভাব এমনিতেই পরিস্থিতিকে অত্যন্ত দুরূহ করে তোলে। তার ওপর এখানের ল্যান্ডস্লাইডস, হেভি রেইনফল, ফ্লাডস ইত্যাদি লেগেই থাকে সবসময়। সেখানে হরভজন সিং আর তার সঙ্গীদের খুব সাধারণ বাংকারে থাকতে হতো। হরভজন সিংয়ের দায়িত্বের মধ্যে এটাও ছিল যে তার ব্যাটালিয়নের জন্য সাপ্লাইজ আর রিলিফ মেটেরিয়াল যারা নিয়ে আসেন তাদের এসকর্ট করে নিয়ে আসা। টুকলার হেডকোয়ার্টার থেকে দেংচুকলা পর্যন্ত একদম
পাহাড়ি দুর্গম রাস্তা, খচ্চরের পিঠে এই সামগ্রী আসত। বরফ ঢাকা রাস্তা, বেশ কয়েক কিলোমিটার দূরত্ব। কিন্তু যতই বিপদ সংকুল হোক না কেন, হরভজন সিং তার দায়িত্বে কিন্তু কোনো দিন কোনো খেলাপ করেননি। নাথুলার সৈনিক জীবনের জন্য দরকার ছিল অদম্য সাহসের, আর সেটা বারবার প্রমাণ করেছেন হরভজন সিং আর তার সঙ্গীরা। শুধু তার সঙ্গীরা নন, তার সিনিয়ররাও তাকে অত্যন্ত সম্মান করতেন, আর যে কোনো সংকটজনক মুহূর্তে তার বাহাদুরি সবার কাছে প্রশংসনীয় ছিল। আর সঙ্গীদের যে কোনো বিপদে সবসময় বুক চিতিয়ে এগিয়ে আসতেন হরভজন সিং। সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু 4 অক্টোবর 1968 তার জীবনে এমন একটা ঘটনা ঘটল যেটা ছিল একদম অপ্রত্যাশিত। সেদিন খচ্চরের পিঠে করে রসদ সামগ্রী তিনি নিয়ে আসছিলেন টেকুলা হেডকোয়ার্টার থেকে। প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে, জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইডও হচ্ছে, সাথে পাহাড়ি বন্যাও। দুর্গম পিচ্ছিল রাস্তা দিয়ে হরভজন সিং খুব সাবধানে এগোচ্ছিলেন। কিন্তু নিয়তির পরিহাস, পিচ্ছিল রাস্তাতে পা পিছলে তিনি পাহাড়ের খাদ বেয়ে গড়িয়ে পড়েন। এই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়, আর খরস্রোতা নদীতে ভেসে যায় তার মৃতদেহ। অনেকটা দূর পর্যন্ত ভেসে গিয়েছিলেন তিনি, আর সেই সময় তিনি একাই ছিলেন, তাই এই এত বড় দুর্ঘটনার কথা কেউ জানতেই পারল না। যখন রাত গভীর হয়ে গেল আর হরভজন সিং ডেংচুকলা পৌঁছলেন না, তখন তার সঙ্গীদের দুশ্চিন্তা হতে লাগলো। হায়ার র্যাঙ্কের অফিসারদের জানানো হয় যে হরভজন সিংয়ের খবর পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গেই তারা খোঁজ করা শুরু করে দিলেন চারদিকে। লাগাতার 5 দিন সার্চ অপারেশন চলেছিল, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। এই রকম ক্ষেত্রে সৈন্যদেরকে লাপাতা বা পলাতক হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। তার সঙ্গীরা এতে খুব মুষড়ে পড়েছিল। হরভজন সিংয়ের মতো একজন কর্তব্যপরায়ণ সৈন্য নিজের ডিউটি ছেড়ে পালিয়েছেন, এটা তারা মেনে নিতে পারেননি। যে কোনো বিপদে যিনি বুক চিতিয়ে এগিয়ে যান, তিনি ময়দান ছেড়ে ভেগে যাবেন, এটা কিছুতেই সম্ভব নয়। এরপরই সেই অলৌকিক ঘটনা ঘটে। যেই দিন ওনাকে পলাতক ঘোষণা করা হয়, সেই দিন রাতেই প্রীতম সিং নামের একজন সৈন্যের স্বপ্নে হরভজন সিং আবির্ভূত হন। প্রীতম সিং ছিলেন হরভজনের সবচেয়ে কাছের বন্ধু। নিজের মৃত্যুর কথা হরভজন জানান তার বন্ধুকে স্বপ্নের মধ্যে। শুধু তাই নয়, কি সংকটময় পরিস্থিতিতে তার মৃত্যু হয় আর কোথায় তার মৃতদেহ পাওয়া যাবে সেটাও জানান হরভজন সিং। ঘুম চটকে একদম ধরফর করে জেগে ওঠেন প্রীতম সিং। বাকি সঙ্গীদের ঘুম থেকে ডেকে তুলে জানান তার স্বপ্নের কথা। সবাই বললেন, ক্যা ফালতু কা সপনা হ্যায়, যা যাকে সো যা। সিনিয়রদের বলার পর তারাও হেসে উড়িয়ে দেন ব্যাপারটাকে। কিন্তু প্রীতম সিং তো ছেড়ে দেওয়ার পাত্র নন। হরভজন সিংয়ের বলে দেওয়া জায়গাতে গিয়ে উঠলেন 2-4 জন সঙ্গী সাথী জোগাড় করে। সেখানে খানিকক্ষণ তল্লাশি চালাতেই খুঁজে পাওয়া গেল হরভজন সিংয়ের মৃতদেহ। এর আগে 5 দিন সৈন্যরা তল্লাশি চালিয়ে খুঁজে পায়নি, কিন্তু প্রীতম সিংয়ের স্বপ্নে যেই জায়গাটার কথা হরভজন সিং বলেছিলেন, সেই জায়গায় একদম কয়েক মিনিটের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল। এরকম অত্যাশ্চর্য ঘটনাতে সবাই একদম চমকে গেল। শুধু তাই নয়, শহীদ হওয়া হরভজন সিংকে পলাতক ঘোষণা করার জন্য সৈন্যবাহিনীর অনেকে অনুতপ্তও বোধ করল। তিনি কখনোই কাপুরুষ ছিলেন না, এটা জানানোর জন্যই যেন তিনি তার প্রিয় বন্ধুর স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন। তাকে পূর্ণ সামরিক সম্মানের সাথে শেষ বিদায় জানানো হয়। বয়স তখন হয়েছিল মাত্র 23। তার আত্মবলিদান, তার সাহস, এই সব কিছুর জন্য তাকে সেকেন্ড হাইয়েস্ট ব্রেভারি অ্যাওয়ার্ডও দেওয়া হয়, যেটা হলো মহাবীর চক্র। কিন্তু এরপর গল্পতে আসে কিন্তু আসল টুইস্ট। দেশের সেবাতে নিয়োজিত আত্মা, বলে না, আত্মা অতৃপ্ত হলে সে আবার ফিরে আসে। শরীরকে ত্যাগ করলেও দেশকে আরও সেবা করার ইচ্ছেটা তখনও অতৃপ্ত হরভজন সিংয়ের। কিছুদিন বাদে হরভজন সিং নাথুলাতে পোস্টেড যে সোলজাররা, তাদের স্বপ্নে আসতে শুরু করলেন। সামনের দিনে কি বিপদ আসতে চলেছে শত্রুদের থেকে, শত্রু সৈন্যরা কোন দিক থেকে ভারতের সীমাতে ঢুকে পড়ার পরিকল্পনা করছে, সব কিছু ভারতীয় সৈন্যরা জানতে পেরে যায় হরভজন সিংয়ের কাছ থেকে। কোনো সৈন্য এটাও বলেছিলেন যে হরভজন সিং তাদের স্বপ্নে এসে জানিয়েছেন যে তার নশ্বর শরীরের মৃত্যু হলেও তার আত্মা আগের মতোই অন ডিউটি থাকবে। সৈন্যরা তার জন্য একটা মন্দির বানিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করলো, যাতে সেখান থেকে হরভজন সিং ডিউটি করতে পারেন। সিনিয়র অফিসাররা যদিও একদম উড়িয়ে দিলেন ব্যাপারটা প্রথমে, কিন্তু আস্তে আস্তে সবাই হরভজন সিংয়ের অশরীরী আত্মার উপস্থিতিকে অনুভব করতে শুরু করলেন। সমসাময়িক সৈন্যরা এটাও বলেছেন যে যখনই কোনো শত্রুদের অতর্কিতে আক্রমণ হয়েছে বা কেউ
তুষার ঝড়ের মধ্যে পড়েছেন, তখন হরভজন সিং তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে যেতে সাহায্য করেছেন। জীবিত থাকার সময় যেরকম সঙ্গীদের সমস্ত বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসতেন, মৃত্যুর পরও সেই ডিউটিতে কোনো খেলাপ ঘটেনি। তার পায়ের চিহ্ন দেখতে পাওয়া যেতে লাগলো, দুর্গম জায়গাতে তাকে প্যাট্রোলিং করতেও দেখা যেতে লাগলো। আস্তে আস্তে সবাই মনে করতে লাগলো যে অদৃশ্য প্রহরী হয়ে হরভজন সিং আজও তাদের সাথে ডিউটি করছেন। সিনিয়র অফিসাররাও তার উপস্থিতি অনুভব করতে শুরু করলো। শুধু তাই নয়, তার অশরীরী উপস্থিতি বাকি সৈন্যদের মনোবলও বাড়িয়ে দিল। বিপদে পড়লে হরভজন সিং এসে বাঁচাবেন, তাই বিপদের ভয় কেটে গেল তাদের। শুধু সৈনিকরা নন, আশেপাশের স্থানীয় লোকজনরা পর্যন্ত হরভজন সিংয়ের উপস্থিতি অনুভব করতে থাকেন। তারপর থেকেই তাকে বাবা হরভজন সিং নাম দেওয়া হয়, আর তার একটা মন্দিরও বানিয়ে দেওয়া হয়। এটাই যেন বাবা হরভজন সিংয়ের ডিউটির পোস্ট। একদম সোলজারের রুমের মতো করে একে মেনটেন করা হয়। তার ইউনিফর্মকে ইস্ত্রি করে জুতো পালিশ করে রেখে দেওয়া হয়, শোবার জন্য বিছানা গুছিয়ে রাখা হয়, খাবার রেখে দেওয়া হয়, সাথে জলের বোতল। কেউ কেউ বলেছেন যে সকালবেলা তার জলের বোতল খালি হয়ে যায়। বিছানার চাদরেও ভাঁজ পড়ে থাকে, যেমনটা ঠিক কেউ শোবার পর হয়। পালিশ করা জুতোর নিচে থাকে কাদার দাগ, ঠিক যেন কেউ একজন ডিউটি সেরে এসে এখানে এসেছিলেন রাতে বিশ্রাম নিতে। অন্য সৈনিকরা ডিউটি শুরু করার আগে বাবার মন্দিরে গিয়ে প্রণাম অথবা স্যালুট করে যান। তার উপস্থিতিকে ইন্ডিয়ান আর্মি যে শুধু মেনে নিয়েছে তাই নয়, তার অন ডিউটিও সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতিহাসে বোধহয় প্রথমবার যে একজন শহীদকেও অ্যাক্টিভ সোলজার বলে মানা হয়েছে। তার লকার, ইউনিফর্ম, ব্যবহারের জিনিসপত্র সব এমনভাবে রাখা হয়েছে যেন তিনি এখনও সশরীরে বর্তমান। নিজে তো ডিউটি করছেনই, অন্যদের উপরেও কড়া নজর। কেউ একটু ফাঁকি দিয়েছে ডিউটিতে, তখনই এসে পড়তো একটা অদৃশ্য চাটি। আবার হিমালয়ের দুর্গম প্রান্তে সীমাকে আগলাতে গিয়ে, শত্রুদের মোকাবিলা করতে গিয়ে কেউ যদি বিপদে পড়ে, তখনই বাবা এগিয়ে আসেন। কোনো হামলা হবার আগেই বাবা কারোর স্বপ্নে এসে সতর্ক করে দিয়ে যান। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, শুধু ভারতীয় সৈন্যরাই নন, চীনা সৈন্যরা পর্যন্ত তার উপস্থিতি অনুভব করত। তারা তাদের সিনিয়রদের কাছে অভিযোগ করে যে সীমার কাছে একজন অদ্ভুতুরে সৈন্যকে সাদা ঘোড়ার ওপর একা টহল দিতে দেখা যায়। সেই কথাটা চীন ভারতকেও জানায়। শুধু তাই নয়, কোনো চীনা সৈনিক ভারতের সীমার ভেতরে ঢোকার চেষ্টা করলেই সেই ঘোড়ার পিঠে চড়া অদ্ভুতুরে সৈন্যটা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে। চীন একবার লিখিত অভিযোগও জানায় ভারতের কাছে সেই ঘোড়ায় চড়া সৈনিকের বিরুদ্ধে। ভারত আর চীনের মধ্যে যখন ফ্ল্যাগ মিটিং হতো, তখন বাবার জন্য একটা চেয়ার ছেড়েও রাখা হতো, যেন বাবা সেখানে উপস্থিত থেকে অভিভাবকের মতো ভ্যালুয়েবল টিপস দিচ্ছেন। তাকে রেগুলার স্যালারিও দেওয়া হতো অন্য সৈনিকদের মতো, সময় মতো প্রমোশনও দেওয়া হতো। একবার এক এনজিও এসে একে চ্যালেঞ্জ করে, অন্ধবিশ্বাস বলে দাবি করে। তখন সেই রেজিমেন্টের সমস্ত সৈন্য রুখে দাঁড়ায়। তারা বলে যে বাবার স্যালারি বন্ধ হলে তারা তাদের নিজেদের স্যালারির একটা অংশ তারা বাবার স্যালারির জন্য কন্ট্রিবিউট করবে। জীবিত থাকবার সময় বাবা সেপ্টেম্বর মাসে ছুটি নিয়ে কাপুরথালাতে নিজের গ্রামে যেতেন, তাই তার মৃত্যুর পরও প্রতি বছর তাকে ছুটি দেওয়া হতো এই সময়। 11ই সেপ্টেম্বর সিকিম থেকে শুরু করে 15ই সেপ্টেম্বর কাপুরথালা। প্রতি বছর এই সময় যাত্রাপথের পুরোটা যেন উৎসব মেতে উঠত। বাবা যেদিন ছুটিতে যেতেন, সেই 11ই সেপ্টেম্বর সিকিমের আর্মি ক্যাম্প সেজে উঠত। সৈন্যরা এক লাইনে দাঁড়িয়ে বাবাকে স্যালুট জানাতো, আর দুজন সৈন্য বাবা হরভজন সিংয়ের ফটো আর তার সাথে সব জিনিসপত্র বাক্স প্যাট্রাতে বেঁধে একটা গাড়ি করে জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যেত। সেখানে এসি ফার্স্ট ক্লাসে একটা সিট বুক করা থাকতো বাবার নামে। সেই সিটে বাবার ফটো আর উর্দি রেখে দেওয়া হতো। কাপুরথালাতে যখন বাবা পৌঁছতেন, তখন সেখানে জনতার ভিড় উপচে পড়তো বাবাকে দর্শন করবার জন্য। কাপুরথালা গ্রামের কিশোররা যারা সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখছে, তারা বাবার আশীর্বাদ নিতে আসতো। যাদের পরিবারের কেউ সৈন্যবাহিনীতে আছে, তাদের কাছে নিজেদের কোনো আত্মীয়ের বাড়ি ফেরার আনন্দ, আর হরভজন সিংয়ের মা আর তার পরিবারের কাছে সে আনন্দ তো বলে বোঝানো সম্ভব নয়। আমাদের দর্শকদের মধ্যে কারোর আত্মীয় যদি ভারতীয় সেনাতে থাকেন, তারা হয়তো ব্যাপারটা কিছুটা অনুধাবন করতে পারবেন। বেশ কয়েকদিন আগে থাকতেই ওনার মা ব্যস্ত থাকতেন ছেলের ঘর গুছিয়ে রাখা, তার জামা কাপড় বিছানা সব তৈরি করে রাখা। এরপরে বাবা যখন আসতেন, শুরু হয়ে যেত সারা গ্রাম জুড়ে উৎসব। সেখানে লঙ্গরের ব্যবস্থা হতো, অর্থাৎ গ্রামের সবাইকে একসঙ্গে খাওয়ানোর রীতি পালন হতো। এরপরে বাবার ছুটি যখন
শেষ হতো তখন নেমে আসতো বিষাদের মুহূর্ত। আবার দুজন সিপাহী আসতো বাবাকে নিয়ে যাবার জন্য। পুরো গ্রাম ভেঙে পড়তো তাকে বিদায় জানাতে। চোখের জলে ভক্তরা বাবার যাত্রা যেন শুভ হয় সেই কামনা করত স্টেশনে দাঁড়িয়ে। যখন ইন্ডিয়া চীনের মধ্যে টেনশন বাড়ত তখন অন্য সৈনিকদের মতো বাবার ছুটিও ক্যান্সেল হয়ে যেত। প্রমোশন পেয়ে বাবা ক্যাপ্টেন পর্যন্ত হয়েছিলেন। 2006 সালে 41 বছর সার্ভিস দেওয়ার পর তাকে ফর্মালি রিটায়ারমেন্ট দেওয়া হয়। সরকার থেকে যা যা বেনিফিট পায় একজন সৈনিক অবসরের সময় সব বেনিফিটই তাকে দেওয়া হয়েছিল। কিন্তু বাবা কি রিটায়ারমেন্টের পরে বসে গেলেন? যিনি মৃত্যুতেও থেমে যান না তিনি থমকে যাবেন রিটায়ারমেন্টে? বাবা তারপরও ডিউটি করে চলেছেন। 2017-তে কিছু লোকজন আবার আর্মির মধ্যে এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করে। তারা কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। বাবাকে ছুটিতে বাড়ি পাঠানোর যে রিচুয়াল চলে আসছে এতদিন ধরে তার বিরুদ্ধে। এর উত্তরে ভারতীয় সেনা কী করলো? বাবাকে 12 মাসের জন্য ডিউটিতে নিয়োগ করে দিল। অর্থাৎ বাবা সারা বছর অতন্দ্র প্রহরী হয়ে চিরকালের জন্য ভারতীয় সীমাতে অন ডিউটি থেকে গেলেন। এবার আপনাদের মধ্যে অনেকে বলবেন হয়তো যে এটা তো অন্ধবিশ্বাস, এর পেছনে তো কোনো যুক্তি নেই। অনেকে হয়তো এটাও বলবেন যে আমি বিজ্ঞানের ছাত্র হয়ে এমন একটা বিষয়কে নিয়ে কেন প্রতিবেদন করলাম। হয়তো এটা বিশ্বাস, আবার বলছি হয়তো, কারণ এতজন মানুষ ভুল বলবেন আমার সেটা মনে হয় না। কিন্তু তর্কের খাতিরে যদি মেনেও নিই তাহলেও কিন্তু এটা বিশ্বাস হলেও কোনোভাবেই অন্ধবিশ্বাস নয়। যেই বিশ্বাস নিজের ক্ষতি করে, অন্যের ওপর আঘাত হানে, সেটা অন্ধবিশ্বাস। কিন্তু যেই বিশ্বাস সেনাবাহিনীর মনোবল বাড়ায়, তাদের মধ্যে দেশপ্রেমের আদর্শকে জাগিয়ে তোলে, তাদেরকে ডিউটিতে আরও মনোযোগী করে তোলে, অন্য সৈনিকদের প্রতি কমরেডারিকে জাগিয়ে তোলে, নতুন প্রজন্মকে ভারতীয় সেনাতে যোগ দিয়ে দেশকে রক্ষা করার প্রেরণা যোগায়, সেই বিশ্বাস কখনো কিন্তু অন্ধ হতে পারে না। প্রতি বছর আমরা বাঙালিরাও তো পালন করি দুর্গাপুজো। দেবী দুর্গা একাধারে মা, আবার ঘরের মেয়ে উমা হয়ে আসেন বাপের বাড়ি, আর মেতে উঠি আমরা পুরো বাঙালি জাতি। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে বলছি যে দুর্গাপুজোর মতো উৎসব সারা পৃথিবীতে কোথাও নেই। কি বলবেন একে? অন্ধবিশ্বাস? নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানানোটা অন্ধবিশ্বাস, নাকি যেই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে একদল লোক অন্যের বিশ্বাসের ওপর আঘাত হানে অকারণে, সেইগুলো অন্ধবিশ্বাস? প্রশ্নটা আপনাদের কাছেই রেখে শেষ করছি আজকের প্রতিবেদন। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।